বড় হয়ে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিজ বানাবো। চাঁদে গিয়ে বাংলাদেশকে দেখবো। ছোট ছোট স্বপ্নবাজদের বড় বড় স্বপ্ন পূরণের জন্য চাই প্রচুর এনার্জি আর বুদ্ধি। আর তাই বাংলাদেশে প্রথমবারের মতো এসএমসি নিয়ে এসেছে মনি বিস্কুট ও মনি বিস্কুট প্লাস। আমরা করব নতুন বাংলাদেশ। বড় হয়ে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিজ বানাবো। চাঁদে গিয়ে বাংলাদেশকে দেখবো। ছোট ছোট স্বপ্নবাজদের বড় বড় স্বপ্ন পূরণের জন্য চাই প্রচুর এনার্জি আর বুদ্ধি। আর তাই বাংলাদেশে প্রথমবারের মতো এসএমসি নিয়ে এসেছে মনি বিস্কুট ও মনি বিস্কুট প্লাস। আমরা করব নতুন বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল আইতে। আপনারা জানেন আজ 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা কিন্তু শুধুমাত্র একটি দেশের জন্য শুধু সংখ্যা নয়, সেই জনসংখ্যা হতে পারে একটি দেশের সবচেয়ে বড় শক্তি, আবার হতে পারে একটি দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবারে বিশ্ব জনসংখ্যা দিবসের যে প্রতিপাদ্য সেটি নিয়ে আমরা আজকের এসএমসি আয়োজিত বিশ্ব জনসংখ্যা দিবস 2026 উদযাপন উপলক্ষে বিশেষে আয়োজনে কথা বলতে চাই। আমাদের সাথে দুজন বিজ্ঞ আলোচক আজ রয়েছেন, তাদেরকে আগে পরিচয় করাতে চাই আপনাদের সাথে। আমাদের সাথে আছেন ডক্টর এম এ মোহিত, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আমাদের সাথে আরও আছেন তসলিম উদ্দিন খান, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এসএমসি। আজকের আলোচনাটা আমি ডক্টর এম এ মোহিতকে দিয়ে শুরু করতে চাই। বিশ্ব জনসংখ্যা দিবস 2026-এ আমাদের গ্লোবাল থিম হচ্ছে রিয়েলাইজিং দ্য হোপস অ্যান্ড অ্যাসপিরেশন অফ ইয়াং পিপল টুডে অ্যান্ড ফর দ্য ফিউচার, যার ভাবার্থটা যদি আমি বলি সেটি দাঁড়ায় তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি। এই যে তারুণ্যকে আসলে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটি কতটুকু যৌক্তিক বলে আপনার মনে হয়? এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের যে থিম, সেখানে পুরো ফোকাসটাই তারুণ্যের উপর এবং তাদের আশা আকাঙ্ক্ষার উপর, এবং বাংলাদেশের জন্য বিশেষ করে আমি মনে করি এটি অত্যন্ত প্রাসঙ্গিক। আপনারা জানেন যে আমাদের যে জনসংখ্যা, আমরা যে বলি ডেমোগ্রাফিক পিরামিড, এক একটা দেশের জনসংখ্যার এই ডেমোগ্রাফিক পিরামিডটার শেপটা বিভিন্ন রকমের হয়। যে দেশগুলোতে একেবারে কম বয়সী শিশুদের সংখ্যা অনেক বেশি থাকে, সেখানে এই পিরামিডটাতে ওপর দিকে অনেক কম মানুষ থাকেন, নিচের দিকে অনেক বেশি মানুষ থাকেন। এর পরের স্টেজে যারা যান তাদের হয়তো দেখা যায় যে মধ্যের বয়সী, অর্থাৎ কর্মক্ষম এবং যুবক তরুণ, তাদের সংখ্যাটা বাড়তে থাকে। তা আমাদের যে ডেমোগ্রাফিক এখন যে প্যাটার্ন, সেখানে কিন্তু আমাদের জনসংখ্যার একটা বিরাট অংশ তরুণ, এবং এই তরুণদের আশা আকাঙ্ক্ষা, এই তরুণদের যে বাস্তবতা, এই তরুণদের যে চাহিদা, সেটাকে যদি আমরা যথাযথভাবে সাপোর্ট করতে না পারি, যদি যথাযথভাবে তাদেরকে বিকশিত হওয়ার সুযোগ না করে দিতে পারি, তাহলে আগামী দিনের যে চ্যালেঞ্জগুলো আমাদের দেশকে এবং এই দেশের মানুষকে মোকাবেলা করতে হবে, সেখানে আমরা পিছিয়ে পড়ব। সেই কারণেই এবারের জনসংখ্যা দিবসে তরুণদের উপর ফোকাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের শিক্ষা, তরুণদের স্বাস্থ্য, তরুণদের প্রজনন স্বাস্থ্য, পাশাপাশি তাদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগ, এই সমস্ত কিছুই কিন্তু এই প্রাসঙ্গিকতার ভেতর চলে আসবে। এবং একই সাথে আমাদের যে নতুন সরকার, আপনারা দেখেছেন আমরা কিন্তু গুরুত্ব দিচ্ছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বাধিক, এবং এই দুটো খাতেই কিন্তু তরুণদের জন্য অনেক কিছু করার আছে, এবং সে করাটা অত্যন্ত জরুরি, যাতে আমরা একটা শিক্ষিত সুস্বাস্থ্যবান তরুণ প্রজন্ম এবং শিক্ষিত সুস্বাস্থ্যবান জাতি গঠন করতে পারি। একদমই তাই। তরুণরা যত কর্মক্ষম হবে ততই কিন্তু দেশের অর্থনীতির চাকা ঘুরবে। আমি তসলিম উদ্দিন খানের কাছে যেতে চাই। বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচির অবস্থাটা এখন কোথায় আছে, এবং সেটিকে আরও একটু অগ্রসর করতে বেসরকারি বা সরকারি পর্যায়ে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? পরিবার পরিকল্পনা কর্মসূচি কিন্তু স্বাধীনতা উত্তর আমরা শুরু করেছিলাম, এবং এই পরিবার পরিকল্পনা কর্মসূচিতে সরকারি পর্যায়ে সবসময় নাম্বার 1 প্রবলেম হিসেবে আইডেন্টিফাইড করা হয়েছে। সবগুলো সরকারি মোটামুটি সহায়তা এবং সমর্থন জুগিয়েছে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে, এবং আমাদের যে সাফল্য, এটা কিন্তু অনেকটা বিস্ময় ছিল। পরিবার পরিকল্পনার ক্ষেত্রে শতকরা 100 জন দম্পতির মধ্যে 100 জন ম্যারিড উম্যান অফ রিপ্রোডাক্টিভ এইজের মহিলার মধ্যে আমরা 64% ইউজ করতো। এটা কিন্তু একটা বিরাট। আর একটা ইন্ডিকেটর আছে যেটাকে বলে টোটাল ফার্টিলিটি রেট। সেখানেও কিন্তু স্বাধীনতা উত্তর গড়ে একজন মহিলার 6.5 সন্তান জন্ম দিতেন, সেইটা কমে 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 পরিবার পরিকল্পনার কর্মসূচি বাস্তবায়নে কৃতকার্য হয়েছে, সেই কারণে সেটা 2.3-তে হয়েছিল। কিন্তু
একটা ছন্দপতন ঘটেছে 4 থেকে 5 বছর আগে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে। সেখানে দেখা গেছে এই যে কন্ট্রাসেপটিভ প্রিভিলেন্স রেটের কথা 64 এর কথা বলেছিলাম, সেটা 62-তে নেমে এসেছে। এই যে টিএফআর 2.3-তে বললাম, সেটা বেড়ে 2.4-এ দাঁড়িয়েছে। আমাদের রিপ্লেসমেন্ট লেভেল কিন্তু 2.1, অর্থাৎ 2.1 যদি রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি হয়, একজন প্রজননকালীন মা তার পরিবর্তে আরেকজন প্রজনন সক্ষম মা আসবে এবং রিপ্লেসমেন্ট লেভেল থাকবে। সেইটাই আমাদের আকাঙ্ক্ষা পরিবার পরিকল্পনা কর্মসূচির ক্ষেত্রে, কিন্তু সেটা হচ্ছে না। তবে আসার কথা, এখন কিন্তু আবার একটা নতুন সরকার এবং নতুন কর্মসূচি তারা শুরু করেছে। এই 2-3 বছর যেটা চাহিদা মতো দম্পতিদের সাপ্লাই দেওয়া যেত না, স্টক আউট সিচুয়েশন ছিল কন্ট্রাসেপটিভের, সেটা কিন্তু দূর করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে বর্তমান সরকার। এবং আমার যতটুকু জানা মতে কন্ট্রাসেপটিভ ইজ কামিং সুন। তো এই যে একটা ব্যাপার, পরিবার পরিকল্পনা কর্মসূচি যদি আমরা বেগবান করতে চাই, এটা সাপ্লাই সাইড ডিমান্ড সাইড দুইটা কিন্তু একসাথে করতে হবে। একদিকে পরিবার পরিকল্পনা কর্মসূচির সচেতনতা, অন্যদিকে যে কন্ট্রাসেপটিভগুলো আছে সেগুলো দিতে হবে। বেসরকারিভাবে আমরা রয়েছি, আমরা আমাদের দায়িত্ব পালন করছি, কিন্তু সরকারিভাবেও এইটা আমরা আশা করি আবার পরিবার পরিকল্পনা কর্মসূচি নতুন মোমেন্টাম পাবে। যতটুকু আসলে আমরা এগিয়ে গিয়েছি, আরো বেশি এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেখানে যদি সরকারি এবং বেসরকারি খাতগুলো একই সাথে কাজ করতে পারে। আমি আবার একটু ডক্টর এম এ মোহিতের কাছে যাই। আমরা তারুণ্য নিয়ে কথা বলছিলাম এবং বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 31% কিশোর কিশোরী এবং তরুণ জনগোষ্ঠী। জনসংখ্যা বিজ্ঞানীদের মতে জনমিতিক সুবিধা পেতে হলে এই তরুণ প্রজন্মকে আসলে সবার আগে শিক্ষার আওতায় আনতে হবে বা প্রযুক্তিতেও দক্ষ করে গড়ে তুলতে হবে। এই বিষয়ে আসলে আমাদের সরকারের কি কি পরিকল্পনা রয়েছে? দক্ষতাহীন তরুণ জনগোষ্ঠী যদি থাকে, তারা কিন্তু আপনার জন্য সম্পদ না হয়ে বোঝায় পরিণত হয়। সেই কারণেই তাদের প্রশিক্ষণ, তাদের বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতার উন্নয়ন, কারিগরি এবং ডিজিটাল প্রশিক্ষণের এবং সেগুলোকে ব্যবহার করে তার কর্ম এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে সেই প্রযুক্তিকে ব্যবহারের দক্ষতা, এই বিষয়গুলো বর্তমান পৃথিবীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে। এবং আমরা যদি এখানে সত্যিকার অর্থে নারী পুরুষ তরুণ তরুণী সকলের জন্য এটা অ্যাক্সেসেবল না করতে পারি, তাহলে কিন্তু এই প্রযুক্তির ক্ষেত্রেও তারা ডিজিটাল ডিভাইডের সম্মুখীন হবেন। অর্থাৎ যারা ওই সুবিধাটা পাচ্ছেন তারা অনেক এগিয়ে যাবেন, যারা ওই সুবিধাটা পাচ্ছেন না তাদের সঙ্গে তাদের গ্যাপটা অনেক কোপ আপ করতে পারবেন না। এবং এই দক্ষতার অভাব থেকে তিনি শিক্ষায় যেমন পিছিয়ে পড়বেন, পরবর্তীকালে তার কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে আসবে। সুতরাং আমি মনে করি তরুণ জনগোষ্ঠীকে যদি আমাদের দেশের কাজে, দেশের প্রয়োজনে লাগাতে হয়, তাহলে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, তাদের যে প্রজনন স্বাস্থ্য, তাদের যে বিভিন্ন অধিকারগুলো সম্পর্কে যে সচেতনতা, এই সামগ্রিক আঙ্গিকে আমাদের তরুণদের উপরে ফোকাস রেখে কাজ করতে হবে, যাতে সমন্বিতভাবে আমরা কিছু কর্মসূচির মাধ্যমে সারা দেশের এই বিশাল তরুণ জনগোষ্ঠী তাদেরকে কাজে লাগাতে পারবো। একটা কথা আছে, বলে নিট নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। আমাদের তরুণ প্রজন্মের কর্মক্ষম অংশের একটা বিরাট অংশ কিন্তু তাদের কর্মসংস্থান নেই, নট ইন এমপ্লয়মেন্ট, তারা কোনো শিক্ষার সুযোগ পাচ্ছেন না এবং তাদের যথাযথ প্রশিক্ষণ নেই। আমাদের সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। আমরা আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই প্রত্যেকটি জায়গায় আমরা মনোযোগ দিচ্ছি এই তরুণদেরকে দক্ষতা বৃদ্ধির জন্য। এই দক্ষতা একদিকে যেমন প্রযুক্তির দক্ষতা, অন্যদিকে তাদের কমিউনিকেশন স্কিল, এবং আমরা জোর দিয়েছি, ইতিমধ্যে আমাদের সরকার ঘোষণা করেছে যে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য তৃতীয় আরেকটি ভাষা বাংলা ইংরেজির পাশাপাশি সেটা শেখার সুযোগ করে দেব। এবং সেটির কার্যক্রম শুরু হয়েছে, এবং সেটার মাধ্যমে আমরা মনে করি এখনকার যে বৈশ্বিক ভিলেজ, গ্লোবাল ভিলেজ, সেখানে এই ভাষার দক্ষতা তাদেরকে অনেকটুকু এগিয়ে দেবে অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবেও। অনেক ধন্যবাদ আপনাকে। অনেকে মনে করেন যে ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম, কমিউনিটি ভিত্তিক সেবার সহজলভ্যতা পরিবার পরিকল্পনাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা যেহেতু এসএমসি, কিন্তু ইতিমধ্যে আমরা সফল বলতে পারি পরিবার পরিকল্পনায়। সো এই ব্যাপারটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? কিভাবে পরিবার পরিকল্পনাটা আরও অগ্রসর হতে পারে? দেখুন, সরকারি প্রচেষ্টার সাথে সাথে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার পরিবার পরিকল্পনার ক্ষেত্রে। বাংলাদেশে 55% মডার্ন কন্ট্রাসেপশন এসএমসি ব্র্যান্ডেড কন্ট্রাসেপশন দম্পতিরা ইউজ করে। আমরা
এই সুযোগটা পেয়েছি, আমরা সবসময় সরকারের কাছে কৃতজ্ঞ এই সুযোগটা করে দেওয়ার জন্য, আমাদের এনভায়রনমেন্টটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার করার জন্য। আমি নিজে মার্কেটিংয়ের একজন ছাত্র, পাবলিক হেলথের একজন ছাত্র, সেই হিসাবে আমি মনে করি যে একদিকে ডিমান্ড সাইড ক্রিয়েট করতে হবে, আর একদিকে সাপ্লাই সাইড এনশিওর করতে হবে। তাহলে কি ডিমান্ড সাইডের মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট হলো, দেখেন একটা কোহর্ট চলে যায় 15 থেকে 49 বছর পর্যন্ত, এরা হলো পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের ক্যান্ডিডেট। এর মধ্যে 49 বছর যে প্রতি বছর একটা কোহর্ট অফ পপুলেশন, তারা কিন্তু গ্রাজুয়েশন করতে, অর্থাৎ তারা টার্মিনেট করছে তাদের প্রেগন্যান্সিকালীন সময়, তাদের রিপ্রোডাক্টিভ লাইফ থেকে। তো নতুন একটা গ্রুপ আসতেছে যারা অ্যাডোলেসেন্ট এখন তারা, এবং এদের মধ্যে আইরনিক্যালি 50% অ্যাডোলেসেন্টের 18 বছরের নিচে বিয়ে হয়ে যাচ্ছে। তো একদিকে তাদের বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের মধ্যে, এবং তারপরে 28% অফ দেম বিকাম প্রেগনেন্ট, একদম মানে অ্যাডোলেসেন্ট থাকা অবস্থায়। এই দুইটাই কিন্তু ঝুঁকি। তো এই কারণে যে কাজটি করতে হবে, যে কমিউনিটি লেভেলে 1-to-1 অ্যাওয়ারনেস যদি আমরা ডেভেলপ করতে না পারি, আগে কিন্তু ব্যাপক কর্মসূচি ছিল, অ্যাওয়ারনেস ক্রিয়েশন কর্মসূচি, সচেতনমূলক মানে সচেতনতা বাড়াবার জন্য বিভিন্ন স্থানীয় পর্যায়ে আমরা অনেক কিছু স্থানীয় দেখতে পর্যায়ে, কারণ আপনি কমিউনিটিতে যাবেন, সেখানে সরকারি কর্মী ছিল, বেসরকারি কর্মী ছিল, এবং আমাদের অনেক এজেন্ট সেখানে রয়েছে, সবাই সম্মিলিতভাবে এই কাজটা করতো। কিন্তু এই কাজটা, এই উদ্যোগটা কিন্তু আগের মতো নাই। তো এতে করে হয় কি, এই কমিউনিকেশন পার্টটা যদি তাদের সাথে না যায়, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন যেটাকে বলে বিসিসি, তাহলে কি হয়, তাহলে তারা জানছে না যে পরিবার পরিকল্পনা পদ্ধতি তার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোথায় পাওয়া যাবে, তার সুফল কি, কুফল কি, কন্ট্রাইন্ডিকেশন কি, তার জন্য কিভাবে কখন খেতে হবে। তো এই ইনফরমেশনগুলো সে কিন্তু পাচ্ছে না, যার জন্য আমরা বলি যে কমিউনিটি লেভেলের অ্যাওয়ারনেস ক্রিয়েশন প্রোগ্রামটাকে খুব স্ট্রেনথেন করতে হবে যদি আমরা পরিবার পরিকল্পনা কর্মসূচির সাফল্য চাই। আর অন্যদিকে যে কন্ট্রাসেপটিভগুলো রয়েছে সেটাকে অ্যাভেলেবল করতে হবে, অ্যাফোর্ডেবল করতে হবে, এবং সেটা যাতে এই দম্পতিদের মধ্যে অ্যাক্সেসেবল থাকে, সেই কাজগুলো যদি আমরা করি, তাহলেই পরিবার পরিকল্পনা কর্মসূচির সফলতা আসবে। আবার এখন আমরা সবসময় আসলে বলি যে বাংলাদেশের বিপুল একটা জনসংখ্যা, বা মাঝে মাঝে কেউ কেউ জনসম্পদও বলে থাকেন। সো এখন আপনার আসলে কি মনে হয়, এই জনসংখ্যাটা নিয়ন্ত্রণ খুব বেশি ভালো হবে, নাকি এটির জনসংখ্যাটাকে যদি আমরা সুব্যবস্থাপনায় চালাতে পারি সেটি বেশি ভালো আমাদের জন্য? তসলিম ভাই যেমনটি বলছিলেন যে বাংলাদেশে কিন্তু স্বাধীনতার পর থেকেই এই জনসংখ্যা নিয়ন্ত্রণ যে কর্মসূচি, সেটা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছিল, এবং এই যে জনসংখ্যা বৃদ্ধির যে হার, প্রতি দম্পতিতে 5-6 সন্তান থেকে এখন কিন্তু 2.3-এ নেমে এসেছিল। 2.1 হওয়া মানে হচ্ছে আমাদের জনসংখ্যা আর বৃদ্ধি পাবে না, যে জায়গায় আছে ওখানে স্ট্যাবিলাইজ করবে। সেখান থেকে একটা আশঙ্কার কথা হচ্ছে যে গত 4-5 বছর ধরে বিভিন্ন অব্যবস্থাপনার ফলে আমরা প্রথমবারের মতো সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এই জনসংখ্যা বৃদ্ধির যে হারটা, এই যে আপনার ফার্টিলিটি রেট যেটা আমরা বলি, সেটা 2.3 থেকে আবার বেড়ে 2.4 হয়েছে। এইটা আমরা কখনোই আশা করিনি, এবং শুধুমাত্র অব্যবস্থাপনার কারণেই এই বিষয়টি ঘটেছে গত 4-5 বছরে। আজকের বাংলাদেশে এবং বিশ্ব বাস্তবতায়, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে, এখন আর আমরা পপুলেশন কন্ট্রোলের কথাটা বলছি না, আমরা বলছি পপুলেশন ম্যানেজমেন্টের কথা। এই দুটোর তফাৎটা কি? পপুলেশন কন্ট্রোলটা হচ্ছে যে আমরা শুধুমাত্র জনসংখ্যা কমানোর জন্য যা যা করা তাই করব, আর জনসংখ্যা ব্যবস্থাপনাটা হচ্ছে যে আমাদের খেয়াল করতে হবে আমাদের ডেমোগ্রাফিটা কিভাবে আগাচ্ছে, আমাদের ফার্টিলিটি রেট কিভাবে আগাচ্ছে। সেই কর্মসূচির একদিকে যেমন থাকবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে ফার্টিলিটি রেটটাকে স্ট্যাবিলাইজ করা, অন্যদিকে একই সাথে আমাদের ডেমোগ্রাফিগুলো ডিস্ট্রিবিউশনটা দেখে আমাদের বুঝতে হবে যে কোন বয়সী মানুষদের জন্য কি ধরনের ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা আমাদের করতে হবে। যেমন ধরা যাক, একটা বিরাট অংশ আমাদের দেশে কিশোর কিশোরী, তরুণ তরুণী, তাদের যে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস, সেটা নিয়ে কিন্তু অনেক কাজ করার প্রয়োজন রয়েছে। এটা একদিকে যেমন জনসংখ্যা কর্মসূচির সাথে জড়িত, অন্যদিকে তাদের সার্বিকভাবে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য এবং তাদের যে বিকাশ, সেটার সঙ্গে সম্পর্কিত, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। অন্যদিকে আমরা কি দেখছি, আমাদের বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। এটা কেন বাড়ছে? এটা আমাদের দীর্ঘকালীন স্বাস্থ্য এবং জনসংখ্যা কর্মসূচির সাফল্যেরই একটা প্রকাশ। যেহেতু আমরা
আগের চেয়ে শিশু মৃত্যুর হার কমিয়ে এসেছি, এবং গড় গড় আয়ু আয়ুটা অনেকটা বাড়ছে। বেড়ে গেছে। এই কারণে কিন্তু এখন, আগে আমরা দেখতাম অনেক কম বয়সে মানুষ মারা যেতেন, এখন কিন্তু অনেকেই 70-80 বছর পর্যন্ত বাঁচছেন। এবং গড় আয়ু বলা হচ্ছে যে সম্ভবত 2040-50 সালের ভেতরে আমরা 80-তে পৌঁছাবো। এর অর্থ হচ্ছে একটা বিপুল সংখ্যক জনগোষ্ঠী তৈরি হবেন যারা ডিপেন্ডেন্ট আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীর উপরে। এই রেশিওটাও ইম্পর্ট্যান্ট। পাশাপাশি আমরা যেমন শিশু স্বাস্থ্যের কথা বলি, এ কথা সত্যি, আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই বলতে পারি যে আমরা কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত আমাদের যে রিটায়ার্ড যে পপুলেশন, সেই বয়োবৃদ্ধ মানুষদের যে স্বাস্থ্যসেবার প্রয়োজন, বিশেষায়িত স্বাস্থ্যসেবা, দীর্ঘমেয়াদী সেবা, সেগুলো সেভাবে গড়ে তুলতে পারিনি। সেই দিকটাতেও আমাদের মনোযোগ দিতে হবে। পাশাপাশি এই যে বয়স্ক জনগোষ্ঠী যারা আছেন, তারা যখন বয়স হবেন তখন নানা রোগ ব্যাধিতে যেন আক্রান্ত না হয়, সেই কারণে কিন্তু আপনার এখন যারা কম বয়স্ক আছেন তাদের হেলদি লাইফস্টাইল, হেলথ প্রমোশন, অসুখ হবার আগেই অসুখকে প্রতিরোধ করা, এই বিষয়গুলোয় জোর দিলে, এমনকি বলা হয় যে শিশু বয়সে আপনি যে ফুড হ্যাবিট তৈরি করে দেন, এটার লাইফ লং ইম্প্যাক্ট আছে। আপনার যে টেস্টগুলো আপনার ছোটোবেলা থেকে আপনাকে তৈরি করা হয়, আপনি কিন্তু খাদ্যাভ্যাসটা সেদিকেই যেতে থাকে এবং সেটার ফল পরে আপনি বয়সকালে আপনার যে অসুখগুলো হবে। সারা পৃথিবীতেই, বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে আগে কিন্তু ইনফেকশাস ডিজিজে, সংক্রামক ব্যাধিতে বেশি মানুষ অসুস্থ হতেন এবং মারা যেতেন। এখন কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ, অসংক্রামক ব্যাধিগুলোতে মানুষের মৃত্যু হচ্ছে। প্রায় 70% মৃত্যু এদেশে এখন হয় অসংক্রামক ব্যাধির কারণে। সেগুলো কি? সেগুলো হাইপারটেনশন, আপনার ডায়াবেটিস, আপনার কিডনি ডিজিজ, ক্যান্সার, এগুলো। এবং এগুলো প্রত্যেকটি দীর্ঘমেয়াদী অসুখ, অর্থাৎ আপনি যত দীর্ঘজীবী হবেন তত দীর্ঘ সময় আপনার এগুলোর ম্যানেজমেন্ট করতে হবে। পাশাপাশি এই অসুখগুলো প্রতিরোধের জন্য অনেক আগে থেকেই আপনার লাইফস্টাইল মডিফিকেশন এবং হেলথ প্রমোশনের কাজগুলো করতে হবে। আমাদের সরকার কিন্তু এবার খুব সুস্পষ্টভাবে আমরা বলেছি, আমাদের নির্বাচনী ইশতেহারে সুস্বাস্থ্যের বাংলাদেশের কথা বলেছি এবং আমরা প্রথমবারের মতো বলছি হাসপাতাল কেন্দ্রিক, অসুস্থ মানুষকে চিকিৎসা দেওয়া কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা থেকে সুস্থ মানুষকে সুস্থ রাখার স্বাস্থ্য ব্যবস্থা এবং হাসপাতাল নয়, প্রাথমিক স্বাস্থ্যসেবা, হেলথ প্রমোশন, তৃণমূলের মানুষদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করা, এগুলোর উপরে আমরা জোর দিচ্ছি। এগুলোর মাধ্যমে পুরো জনগোষ্ঠীর ভেতরে মানুষের আয়ু বৃদ্ধি পাবে এবং যতদিন সে বাঁচবে সুস্থ এবং কর্মক্ষমভাবে বাঁচার সম্ভাবনা তৈরি হবে। সুতরাং এখনকার দিনে জনসংখ্যা নিয়ন্ত্রণ নয়, জনসংখ্যা ব্যবস্থাপনাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে আমরা যে কথাটি সবসময় বলি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম, সেই ব্যাপারে আমরা আসলে ফেরত যাই। আমি আবারও জনাব তসলিম উদ্দিন খানের কাছে যাব। আমরা কিন্তু শুনছিলাম প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে যে পুষ্টিটা কত দরকার আমাদের জীবন, প্রত্যেকটি ফেজে যদি আমরা পুষ্টি পেয়ে পেয়ে বড় হতে থাকি তাহলে কিন্তু বৃদ্ধকালে আর সেই সমস্যাটা আমরা পড়ি না। তো সেই জায়গায় মা ও শিশু পরিবার পরিকল্পনা বা পুষ্টি, এইসব নিয়ে এখন আমাদের সরকারের কি অবস্থা এবং এটাকে আরেকটু ঠিক করতে আমাদের কি করা উচিত? কাজ চলছে, কিন্তু এই কাজটাকে আরও কিভাবে বেগবান করা যায়, একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের জনস্বাস্থ্য যে কর্মসূচি, ইট ইজ এ কনসার্টেড এফোর্ট, অর্থাৎ এটা একটা যৌথ প্রচেষ্টা, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, তারপরে উন্নয়ন সহযোগী সম্মিলিতভাবে। দেখেন, এই পরিবার পরিকল্পনা কর্মসূচির যে সাফল্য, সেখানেও কিন্তু এনজিওরা একটা ভূমিকা রেখেছে, উন্নয়ন সহযোগী সরকারি প্রচেষ্টা, নীতিমালা ছিল এবং প্রাইভেট সেক্টরের এসএমসি, এই সম্মিলিতভাবে কিন্তু আমরা একটু এসএমসি ভূমিকাটাও স্পেসিফিক্যালি শুনতে চাই পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবায়। আপনি যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার হয়, দম্পতিটা বেশি ব্যবহার করে, তার মধ্যে 55% oral contraceptive pill is coming from social marketing company, 72% condom is coming from social marketing company, injectable 50% is, এইটা গেল পরিবার পরিকল্পনার ক্ষেত্রে। আপনি জানেন যে ওআরএস এর ক্ষেত্রে বাংলাদেশে একটা যুগান্তকারী আবিষ্কার আইসিডিডিআরবি করেছে এবং এসএমসি এইটাকে মার্কেটিং করেছে। এবং এই যে শেষে ম্যাজিক শেষে আমি সবসময় বলি, এটা কিন্তু চিলড্রেন আন্ডার 5 উইথ ডায়রিয়াল ডিজিজ ওয়াজ নাম্বার 1 কিলার ডিজিজ, আজ থেকে 2 দশক 2.5 দশক আগেও। কিন্তু এই ওআরএস ব্যবহারের ফলে এখন কিন্তু এটা 8th অথবা 9th চলে এসেছে শিশু মৃত্যুর কারণ। এটা কিন্তু এই ওআরএস সম্ভব করেছে ডায়রিয়াল ডিজিজকে কন্ট্রোল করে।
এটা গেল ডায়রিয়াল ডিজিজের ক্ষেত্রে এসএমসি কি কাজ করেছে। এসএমসি নিউট্রিশনের ক্ষেত্রে একটা বড় সড়ো কার্যক্রম রয়েছে বাংলাদেশে শিশুদের ক্ষেত্রে, যে তাদের যে আয়রন ডেফিসিয়েন্সি যদি থাকে, আপনি জানেন তাদের কগনিটিভ অ্যাপ্রোচটা ত্বরান্বিত হয় না, তারা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত থাকে না, বিভিন্ন নিউট্রিশন বা মাইক্রোনিউট্রিশনের। তো এসএমসির কিন্তু যেটা এখন বিস্কিট ফর্মে আছে, আগে পাউডার ফর্মে ছিল, এটা শুধুই এই বাচ্চাদের যদি এই 5টা নিউট্রিশনের যদি ঘাটতি না থাকে, তাহলে কিন্তু বাচ্চাদের অনেক আমরা একটা আগামী কোহর্ট পাবো, ম্যালনিউট্রিশনটা থেকে দূরে থাকে। ম্যালনিউট্রিশন ধরো এমন একটা কোহর্ট পাবো, বুদ্ধিমান কোহর্ট, শক্তিশালী কোহর্ট, যেটা আমরা চাই। আমরা প্রেগনেন্ট উম্যানের জন্য যেটা রয়েছে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, 15 ইনগ্রেডিয়েন্টস, ভিটামিন এ, বি 4 রকমের, সি, ডি, আয়রন, ফলিক অ্যাসিড, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, এই সম্মিলিতভাবে যাতে করে বাংলাদেশে আপনার 18টি শিশু জন্মগ্রহণ করে আন্ডারওয়েট। দিস ইজ নট ডিজায়ারেবল অ্যাট অল। ওরা কিন্তু ম্যালনার হিসেবে জন্মগ্রহণ করে এবং ওরা যখন অ্যাডাল্ট হয় তখনও ওদের বিভিন্ন কনসিকুয়েন্স, স্যার একটু আগে বললো হাইপার টেনশন, ওদের মধ্যে হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা বেশি, ওদের মধ্যে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেশি যখন তারা পরিণত বয়সে যায়। তো এইটা এখন তো আমরা শিশুদের মধ্যে আসলে ডায়াবেটিস দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আছে। তাই আমরা এটা চেষ্টা করছি, নিরন্তর চেষ্টা করছি যে এগুলা শিশুদের মধ্যে, প্রেগনেন্ট মাদের মধ্যে ছড়িয়ে দিতে। সরকারি সহায়তাও আমরা পাচ্ছি, সমর্থন পাচ্ছি, তারা চাচ্ছে যে এই কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাই। তো এই হলো ইন এ নাটশেল সোশ্যাল মার্কেটিং কোম্পানির অ্যাক্টিভিটি। আরেকটা বিষয় না বললে নয়, স্যানিটারি ন্যাপকিন। দেখেন বাংলাদেশে এখনও 65% মহিলারা স্যানিটারি ন্যাপকিন ইউজ করে, রেস্ট 35 করে না। এই যে 35 করে না, পুরনো কাপড় ইউজ করে, ডার্টি ক্লথস ইউজ করে, লট অফ সেকেন্ডারি ইনফেকশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট। এই জন্য আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে অ্যাভেলেবেল করেছি সারা বাংলাদেশে স্যানিটারি ন্যাপকিন, আমাদের জয়া, আমাদের ব্র্যান্ড, যাতে করে সবাই স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে যদি যাই, সাধারণ জনগণ আসলে কিভাবে সচেতন হবে সেই সম্পর্কে যদি আপনি একটু বার্তা দিতেন। সাধারণ মানুষের জন্য অনেক কিছুই করার আছে। আমি মনে করি যে একটা সুস্থ জাতি গড়ে ওঠার জন্য আমরা বলি যে কমিউনিটি পার্টিসিপেশন এবং এভরি সিটিজেন শুড বি এ হেলথ অ্যাম্বাসেডর। সো আমরা প্রত্যেকেই কিন্তু স্বাস্থ্যের দূত হয়ে উঠতে পারি। বিশেষ করে আমি বিভিন্ন দেশে দেখেছি স্কুলের বাচ্চাদেরকে তাদেরকে বিভিন্ন ধরনের হেলথ এডুকেশন দেওয়া হয়। এটা খুবই এফেক্টিভ হয়, কারণ তারা যা শিখে আসে স্কুল থেকে ওটা বাড়িতে এসে বাবা মাদের উপর তারা ফলায় এবং তাদেরকে চাপ দেয়। মনে করেন ধূমপান প্রতিরোধে, ধূমপানের যে সারা দেহের প্রতিটি অঙ্গে কি কি ক্ষতি হয়, এটা যদি আপনি স্কুলের বাচ্চাদের শেখাতে পারেন, সে যখন বাড়ি ফিরে যাবে তার বাবা, তার চাচা, তারা কিন্তু ধূমপান করা খুব কঠিন হয়ে দাঁড়াবে তাদের জন্য। আমি মনে করি জনগণকে সম্পৃক্ত করে জনগণের মধ্যে হেলদি লিভিং এবং হেলদি লাইফস্টাইলের দিকে যদি আকৃষ্ট করা যায়, তরুণদের মধ্যে শারীরিক ব্যায়াম চর্চা করা, খেলাধুলা করা, এগুলোকে যদি সম্পৃক্ত করা যায়, অর্থাৎ আমরা হেলথকে শুধুমাত্র হাসপাতাল কেন্দ্রিক না ভেবে হেলথ আমাদের সকলের বিষয় এবং সকলের সেখানে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এবং সার্বিকভাবে আমরা যদি আমাদের কালচারের ভেতরে একটা হেলদি লাইফস্টাইলের কালচার নিয়ে আসতে পারি, সেটাই হচ্ছে সবচেয়ে কার্যকর পন্থা এবং জনগণের যে কোনো অংশে প্রত্যেকেরই কিন্তু সেখানে ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আজকের দিনে বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমাদের সামনে একটা অপার সম্ভাবনা খুলে দিয়েছে। এখানে আপনার শিক্ষার মান যেরকমই হোক, সামাজিক মর্যাদা যেরকমই হোক, আজকে কিন্তু সবাই ইনফরমেশন ইজিলি অ্যাক্সেস করতে পারছেন ফ্রি থ্রু এই আপনার সোশ্যাল মিডিয়া। সুতরাং এই মেইন স্ট্রিম মিডিয়া কিংবা কন্টেন্ট ক্রিয়েটার কোম্পানিগুলো তারা যদি হেলথ এডুকেশনের উপর ইন্টারেস্টিং, মানুষের কাছে গ্রহণযোগ্য বাণী বার্তা নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারে, আমি মনে করি সেটার বিশাল প্রভাব পড়বে আমার তরুণ তরুণীদের উপর এবং তাদের মাধ্যমে সমাজের অন্যান্য অংশের ভেতর। সুতরাং আসুন সবাই আমরা স্বাস্থ্য সচেতন হই এবং একে অপরকে
স্বাস্থ্য সচেতন জীবনযাপনে উৎসাহিত করি। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর এম এ মোহিত আপনার এই চমৎকার বার্তার জন্য। জনাব তসলিম উদ্দিন খানকেও ধন্যবাদ জানাতে চাই। প্রিয় দর্শক, বিশ্ব জনসংখ্যা দিবস 2026 উপলক্ষে আয়োজিত এসএমসির এই বিশেষ আয়োজনে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয় যেটি বললেন যে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আসলে পুষ্টি নিশ্চিত করে, এবং এখন যেহেতু সোশ্যাল মিডিয়া বা ডিজিটালাইজেশনের যুগ, আমরা বলতে পারি যে এই ডিজিটাল মিডিয়াগুলোকে আমরা যদি চ্যানেল হিসেবে ব্যবহার করি স্বাস্থ্য সম্পর্কিত বার্তা দেওয়ার জন্য, এবং এসএমসির মতো যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারি বেসরকারি তারা যদি এভাবে কাজ করে যায়, সেই সাথে আমরাও যদি সচেতন থাকি, আমরা আমাদের এই বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারবো। এবং আমাদের এটি প্রত্যয় আজকের দিনে। আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। বড় হয়ে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিজ বানাবো। চাঁদে গিয়ে বাংলাদেশকে দেখবো। ছোট ছোট স্বপ্নবাজদের বড় বড় স্বপ্ন পূরণের জন্য চাই প্রচুর এনার্জি আর বুদ্ধি। আর তাই বাংলাদেশে প্রথমবারের মতো এসএমসি নিয়ে এসেছে মনি বিস্কুট ও মনি বিস্কুট প্লাস। আমরাই করব নতুন বাংলাদেশ। বড় হয়ে আমি বাংলাদেশের সবচেয়ে বড় ব্রিজ বানাবো। চাঁদে গিয়ে বাংলাদেশকে দেখবো। ছোট ছোট স্বপ্নবাজদের বড় বড় স্বপ্ন পূরণের জন্য চাই প্রচুর এনার্জি আর বুদ্ধি। আর তাই বাংলাদেশে প্রথমবারের মতো এসএমসি নিয়ে এসেছে মনি বিস্কুট ও মনি বিস্কুট প্লাস। আমরাই করব নতুন